যারা ব্রিক্সের সদস্য, তাদের সঙ্গেও বোধহয় বৈঠক হবে। এবং একই সঙ্গে ফলে যেহেতু ভারতে শেখ হাসিনা আছেন আর বাংলাদেশের যেহেতু এটা একটা অন্যতম দাবি, ফলে এই দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা প্রসঙ্গ আলোচিত হবে না এটা হতেই পারে, কারণ আলোচনা হবেই। এবং আলোচনা হলে বাংলাদেশ নিয়মমাফিক প্রত্যর্পণ চাইবে, তার উত্তর তো ভারতের যা জবাব সেই জবাবই ভারত জানাবে, ফলে নতুনত্ব কিছু নেই। কিন্তু যে প্রশ্নটা নতুনত্ব তৈরি হয়েছে সেটা হচ্ছে বা শেখ হাসিনা নিজে ঘোষণা করেছেন। ভারতের ঘোষিত নীতি হলো তিনি তো প্রাণ সংশয়ের কারণে এসে উপস্থিত হয়েছিলেন, যেটা পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ঘোষণাও করেছিলেন, এবং ভারতের সর্বদল সে কথা মেনেও নিয়েছিল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ভারতের যেহেতু ঘোষিত নীতি, তিনি যেখানে যেতে চাইবেন তার ব্যবস্থা করে তারা করবেন। এমনকি তাতে যদি কোনো তার ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয়, সেই ট্রাভেল ডকুমেন্টও তারা জোগাড় করে তৈরি করে দেবেন। এটাও আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তাদের কোনো বলে সিদ্ধান্তটা শেখ হাসিনাকেই নিতে হবে, কিন্তু আইনি পথে যেতে গেলে ভারত সরকার তার আইনি পথ বিচার করে দেখবে। এবার ভারত সরকার দ্বিতীয়ত, ভারত সরকার বিশ্বাস করেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। যে রাজনৈতিক দলটির সঙ্গে দীর্ঘকালের সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সবথেকে বলা যায় ভালো সম্পর্ক, যাকে সোনালী অধ্যায় বলা হয়েছিল, সেই সম্পর্কের কারণে তিনি অত্যন্ত একজন আস্থাভাজন ভারতের বন্ধু। ফলে তার জীবনের নিরাপত্তা দেখাটা ভারত সরকারের কর্তব্য। ফলে তারা চাইবেন তারেক রহমান সরকারের কাছে তার বিচার যেটুকু হওয়ার বাংলাদেশের আদালতে যেটা হোক। আইসিটি গঠন নিয়ে ভারতের আপত্তি আছে। আইসিটি গঠন যেভাবে করা হয়েছে, যেভাবে বিচার হয়েছে, কেউ যদি ভালো করে ভলকার টুর্কের রিপোর্টটা পড়ে দেখেন, তাহলে তার ৮০ নম্বর পাতায় লেখা আছে, ৮০ নম্বর পাতাটা মার্ক করছি আমি, ৮০ নম্বর পাতায় লেখা আছে, যদি এই বিচারের কারণে কারোর ফাঁসি হয়, তাহলে জাতিসংঘের নিয়ম অনুসারে কিন্তু জাতিসংঘের নিয়ম অনুসারে মানবাধিকার কমিশন তাতে কিন্তু সহমত নয়। এবং যদি আইসিটি ট্রাইব্যুনাল সম্পর্কে অভিযুক্তর কোনো নালিশ থাকে, সেক্ষেত্রেও তারা চাইবে সঠিকভাবে বিচার হোক। সুতরাং ভলকার টুর্কের এই অংশটাকে খুব নানাভাবে ইউনূস এবং বর্তমান সরকারও উপেক্ষা করে যান। আমি প্রত্যেক বাংলাদেশি সাংবাদিক বুদ্ধিজীবীদের অনুরোধ করব আরেকবার রিপোর্টটা পড়ুন, স্পেসিফিক্যালি ৮০ নম্বর পাতাটা পড়ুন। ১১৫ পাতার রিপোর্ট, ৮০ নম্বর পাতাতে স্পষ্ট বলা আছে। তৃতীয়ত, যাই হোক সেটা তো বিচারের পথ, ফলে আইসিটির মাধ্যমে নয়, সাধারণ আদালতের মাধ্যমে তার বিচার যদি হতে পারে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তারেক রহমান কোনো প্রতিশ্রুতি না দেন যে না আমরা তাকে ফাঁসি দেবো না, কথা বলতে পারছি না, সেক্ষেত্রে ভারত সরকার শেখ হাসিনাকে বলতে চাইবেন যে আপনি কি তখন তো ব্যাপারটা শেখ হাসিনা এবং ভারত সরকারের মধ্যে বিষয়, যে আপনি কি ফাঁসি দেবেন, ওরা বলছেন, তাহলে কি আপনি যাবেন? ফলে এই আলোচনার একটা সময় আছে, কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে শেখ হাসিনা একটা প্রবল চাপ তৈরি করেছেন তারেক রহমানের সরকার, এবং তারেক রহমান বা বাংলাদেশের অনেকেই জানেন যে শেখ হাসিনা কথার কথা বলেন না, তিনি যাবেন। এটাকে কোনো এখনো তিনি তার মত পরিবর্তন করেন। তাতে কিন্তু প্রথম তার প্রতিক্রিয়া, ভারত সরকারের অতিথি তিনি। ভারত সরকার মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কি শেখ হাসিনাকে ফিরতে দেওয়ার বিষয়ে সম্মত? সেটাও অনেক বিশ্লেষক এই প্রশ্নও তুলছেন। আপনি তো নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রেস ব্রিফিং এ তো জানি রণধীর জয়সওয়ালকে প্রায়শই শেখ হাসিনা বিষয়ক প্রশ্ন তো করেনি, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এ বিষয়ে মত কি? আর তারা ট্রাভেল ডকুমেন্ট কিভাবে দেবে? বাংলাদেশ সরকারকেও তো ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে শেখ হাসিনাকে, তার তো এখন কোনো পাসপোর্ট নাই। না, ভারতে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা রয়েছে তাদের এক ধরনের ট্রাভেল ডকুমেন্ট আছে, এবং অতীতে ৫ই আগস্টের পর যারা ভারত থেকে বিদেশে চলে গিয়েছিলেন তাদের ভারত সরকারই একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়েছিল, যেটা অন্যান্য দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সকলেই গ্রহণ করেছে। রাজ্যের ক্ষেত্রে শেখ হাসিনাকে নেওয়ার ক্ষেত্রে যেটা আপত্তি, সেই আপত্তিটা তো আপনারা সকলেই জানেন যে তৃতীয় দেশ থেকে তারা কোনো ট্রাভেল ডকুমেন্ট স্বীকার করেনি। কিন্তু বাংলাদেশি নাগরিক, তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার ট্রাভেল ডকুমেন্ট এটা দিতেই হবে। সে তো পুশব্যাক করা হবে না, তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে, সেই ট্রাভেল ডকুমেন্ট এখন তারেক রহমান সরকার বলতে পারেন যে আমরা এটা গ্রহণ করব না, ভারত সরকারের দেওয়া ট্রাভেল। আমার তো মনে হয় শেখ হাসিনা হয়তো সেটাই চাইছেন, যে ট্রাভেল ডকুমেন্ট ভারত দেবে, তারেক রহমান আপনি বলবেন আমি তো যেতেই চেয়েছিলাম, আমি বেনাপোল সীমান্ত গিয়ে বসে আছি, আমাকে তো ঢুকতে দিচ্ছে না, আমি তো যাওয়ার জন্যই রাজি।
এখন এটা একটা মানে নাটকীয় ব্যাপার ঘটতে পারে বলেও মনে হয়। আমি তো আগেও অন্য জায়গাতেও বলেছি যে এমনকি তার কাছে সম্প্রতি তিনি যে বৈঠক করেছেন সেখানে প্রস্তাবও উঠেছিল যে এই ধরনের ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও গণমাধ্যমকেও সঙ্গে নেওয়া উচিত। এবং কোন কোন নেতা যাবেন সেই যেমন আমি শুনেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা তালিকাও তৈরি করে, তিনিও এসেছিলেন কয়েকদিন আগে, দেখা করে গেছেন। তিনিও একটা তালিকাও তৈরি করছেন কারা যেতে আগ্রহী, কারা যাবেন, কিভাবে যাবেন, জীবনের সংশয় নিয়ে যাবেন। এবং একই সঙ্গে আহ যে গণমাধ্যম তারা যারা যেসব বিদেশি মানে পশ্চিমা গণমাধ্যম তারা আগ্রহী যেতে চান, ফলে তাদেরও তালিকা তৈরি হচ্ছে। সুযোগ পেলে হয়তো আমিও চলে যেতে পারি, এই আর কি। তখন হয়তো আপনাকে লাইভ দিতে পারবো কি হচ্ছে। এটা তো ডিসেম্বর মাস, অনেক সময়। ডিসেম্বরেই ঘটবে নাকি আপনার কি মনে হচ্ছে? আপনার সঙ্গে শেখ না না হাসিনারও উনি তো অনেকেই বলেন আমি ঘনিষ্ঠ তো যোগাযোগ আছে, আওয়ামী লীগের সেখানে থাকা নেতৃবৃন্দের তো আছেই। ডিসেম্বরেই ঘটবে নাকি আরো আগেও ঘটতে পারে? মানে কবে নাগাদ শেখ হাসিনা যাবেন বলে মনে হচ্ছে? আমি ওনার কথার ওপর বিশ্বাস করছি। উনি বলেছেন ডিসেম্বরের, যদিও একটা ফাঁক আছে, ফাঁকটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে। এখন অবশ্যই জুলাই থেকে ডিসেম্বর তো সবটাই তার মধ্যবর্তী সময়, সেটা ঘটনা। তবে আমার মনে হয়েছে যে কোনো একটা ঐতিহাসিক সময় দেখে, আমি অনুমান করি 6ই ডিসেম্বর ভারত বাংলাদেশ মৈত্রী দিবস, সরকারকে প্রথম ভারত এবং ভুটান স্বীকৃতি দিয়েছিল। তারপরে তো 16ই ডিসেম্বরে পাকিস্তান বাহিনী পরাস্ত হয়েছিল। যদি শেষ পর্যন্ত উপস্থিত হন এই 16ই ডিসেম্বরে কারা আত্মসমর্পণ করবেন জানি না, দেখতে হবে, সেটা দেখার বিষয় আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আপনি লক্ষ্য করুন যে প্রতিক্রিয়া কি বাংলাদেশে ঘটছে, সেটা কিন্তু তার থেকে প্রমাণিত হয় যে তারেক রহমান সরকার ধরে নিয়েছেন শেখ হাসিনা আসছেন। কারণ আমি 4-5 দিন আগে আমি অন্য একটি চ্যানেলে ঘোষণা করেছিলাম যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে, এবং আমার সন্দেহ যে সেনাপ্রধানকেও বলা হতে পারে, কারণ দুজনেই শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা তারেক রহমান সরকার নিতে শুরু করেছেন। বেশ কিছু সাংস্কৃতিক কর্মীকে তারা আইসিটি ট্রাইব্যুনালে 27 জন 28 জন একটা তালিকা করেছেন। মানে এগুলো দিয়ে একটা বার্তা দেওয়া বা ভয় দেখানোর চেষ্টা, যারা আওয়ামী লীগের পক্ষের লোক তারা যেন সাবধানে থাকেন। ফলে বাংলাদেশ সরকারও একটা প্রস্তুতি নিচ্ছে, তারাও প্রস্তুতি নিচ্ছে। ফলে সংঘর্ষ ডিসেম্বরে অনিবার্য। সে বিজয়ের মাসে আরেকটা যুদ্ধ দেখার অপেক্ষায় আছি, যেটা সজীব ওয়াজেদ জয়ের মতে গৃহযুদ্ধ। না, গৃহযুদ্ধ তো তিনি একটা যেটা খুব লন্ডনে অক্সফোর্ডে বলেছেন। গৃহযুদ্ধ তো একটা খুব আশঙ্কাজনক পরিস্থিতি, কারণ মানে ওই রকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে বলেই শেখ হাসিনার যাওয়াটাকে বাধাগ্রস্ত করতে চাইছেন কিনা তারেক রহমান সরকার, সেটাও তো অনেকে বলছেন। কোনো সরকারই তো আসলে অস্থিতিশীল পরিস্থিতি বা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চান না। ভারত সরকারের তরফে একরকমের বোঝাপড়ারও চেষ্টা হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে, বাংলাদেশে ওই স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ যাতে বাংলাদেশ সরকার সৃষ্টি করে, মানে কয়েক কোটি মানুষের দল আওয়ামী লীগকে যাতে রাজনৈতিক পরিসর দেয়, সেটার বিষয়ে ভারত সরকার কাদের সঙ্গে কথা বলে এগুনোর মানে এখন নতুন কোনো কৌশলের কথা শুনছেন কিনা? অনেক অ্যানালিস্ট বলছেন ভারতীয় যে ব্রিক্স সম্মেলনে রাশিয়া চীনকেও ভারত এটা বোঝাতে চায় আমেরিকার পাশাপাশি যে কোনো বিনিয়োগ স্থিতিশীল হবে না যদি বাংলাদেশ স্থিতিশীল না থাকে। এসব মানে ভারত বোঝাপড়ার দিকে যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলাপ চালু করতে চাইছে কিনা, কোনো চ্যানেল চালু হয়েছে কিনা? দুদেশের সরকারের তো কোনো আলাপের চ্যানেল আছে বলে মনে হচ্ছে না আপাতত। না, খুবই মানে সঠিক প্রশ্ন। এবং আমার কাছেও যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখাটা এই সামগ্রিক উপমহাদেশের জন্য অত্যন্ত জরুরি। যেটা বাংলাদেশের জন্য জরুরি, এটা ভারতের জন্য জরুরি। ফলে এমন কোন একটা অশান্তি বা সহিংসতা তৈরি হলো আবার, সেই অবস্থাটার প্রভাব কিন্তু ভারতেও পড়বে। ফলে যেহেতু সেপ্টেম্বরে একটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের, বিশ্বের নেতৃবৃন্দের বৈঠক হচ্ছে, ফলে এই বিষয়টা আপনার সঠিক অনুমান। যে আমি বলবো যে সাংবাদিক হিসেবে সঠিকই এটাও বলবো যে আমরাও অনুসন্ধান করব তখন যে এই বিষয়টা আলোচিত হচ্ছে কিনা, যে বাংলাদেশের একটা স্থিতিশীলতার স্বার্থে
চীন, রাশিয়া যারা প্রত্যেকেই বাংলাদেশের বন্ধু, যে সরকারই থাকুক, ফলে তাদের কোনো ভূমিকা থাকবে কি থাকবে না, তারা কোনো উদ্যোগ নিতে পারে কি পারে না। যেমন ধরুন মায়ানমারের ক্ষেত্রে আসিয়ান একটা উদ্যোগ নেয়, সেমনি ব্রিক্স কোনো উদ্যোগ নিতে পারে কি পারে না। যদিও ভারত সরকারের সঙ্গে কিন্তু এই বিষয়ে যুক্তরাষ্ট্রেরও কিন্তু কথা চলছে। তিনি ঢাকা যাওয়ার আগে দেখা করে গেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোরের সঙ্গে, যিনি আগামী 30 তারিখ ঢাকা যাওয়ার কথা। এবং আমেরিকাও চাইবে না যেখানে একটা সংঘর্ষ তৈরি হোক, কারণ আমেরিকা বলতে আমি বলতে চাইছি এটা রিপাবলিকান পার্টির আমেরিকা, এটা ডেমোক্রেট না। ডেমোক্রেটদের একটা পছন্দ অপছন্দ আছে, রিপাবলিকানদের ক্ষেত্রে ব্যবসাটাই প্রধান, অন্য কোনো রাজনৈতিক পছন্দ অপছন্দটা অতটা নয়। আমি যত চাইবে যে বাংলাদেশে তারা তাদের দিক থেকে মানে ভূ রাজনৈতিক দিক থেকে চাইবে না যে সেখানে চীনের প্রভাব বাড়ুক, সেক্ষেত্রে ভারত আমেরিকা সহমত। কিন্তু আবার ভারত চীনের সঙ্গেও তার সম্পর্ক বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করছে। এটা একটা এমন একটা ঘটনা যে আমি বলতে পারি যে শেখ হাসিনার ফিরে যাওয়ার আগে এই মানে ভারতে একটা কিন্তু বিশাল একটা রাজনৈতিক এবং কূটনৈতিক একটা আলোচনার মঞ্চ তৈরি করে দিয়েছে ভারত, যেখানে কিন্তু এই বিষয়টা আলোচিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সেটা নেপথ্যে হোক বা কোনো রিট্রিটে হোক। রিট্রিট যেটা হয়ে থাকে সিনিয়র নেতাদের, রাষ্ট্রনেতাদের রিট্রিটে হোক, কোথাও না এই বিষয়টা কিন্তু আলোচিত হতে পারে। সুতরাং সেপ্টেম্বরে যে বৈঠক, ভারতের শিখর বৈঠক, যেখানে তারেক রহমানের উপস্থিতি আমি ধরে নিচ্ছি তিনি থাকবেন, তিনি কেন এরকম একটা বহুজাতীয় মঞ্চকে অ্যাভয়েড করবেন? এরপরে তার জাতিসংঘে যাওয়ার কথা, তিনি জাতিসংঘে যাবেন শুনেছি। তারেক রহমানের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম জাতিসংঘ সফর, সেটাতেও তিনি যাবেন। সব মিলিয়ে এই সেপ্টেম্বর মাসটা নির্ধারণ করবে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি সুগম হবে নাকি না সংঘাতপূর্ণ হবে, সেটা তখনই বলা যেতে পারে। মানে শেখ হাসিনা সুগম সংঘাতপূর্ণ বলুন। দুটো সম্ভাবনা শেখ হাসিনা কি সুগম সংঘাতপূর্ণ দুটো সম্ভাবনাকে মাথায় রেখেই ঘোষণা দিয়ে দিলেন যে তিনি যাবেন? মানে সত্যি মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, কারাবন্দী হয়ে যেতে পারেন, এই ঝুঁকিগুলো মাথায় নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী যাচ্ছেন? 30 লক্ষ লোক শহীদ হয়েছে, যুদ্ধ হয়েছে, সেখানে মা বোনের ইজ্জত গেছে, তারপরে তারা রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে। আর জুলাই হচ্ছে ষড়যন্ত্র, জুলাই হচ্ছে এই মুক্তিযুদ্ধ বিরোধী স্পিরিট। এরা কোনটা করবে? এই মুক্তিযুদ্ধকে লালন করবে আর জুলাইকে? এটা তো পানি আর এটা তেলে জলে কি মিশখায় না। জুলাই যুদ্ধ হচ্ছে স্বাধীনতা বিরোধী, জুলাই যুদ্ধ দেশ বিরোধী, বাঙালি বিরোধী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানের পক্ষে জুলাই যুদ্ধ। আজও তারা সংগ্রাম করে চলছে, আজও তারা পার্লামেন্টকে ঠিক মতো কাজ করতে দিচ্ছে না। এই যে তারেকের নেতৃত্বে, যে তারেক নিজেই বলল যে হ্যাঁ এটাকে পক্ষে রায় দাও, পক্ষে ভোট দাও, ক্যাম্পেইন করলো। মানে এটা মানুষ পাগল হয়ে গেলে তখন এই কামগুলো করে। স্ববিরোধিতা, সংবিধান বিরোধী কাজ করতেছে সে। তার এই জুলাই যুদ্ধটাই তো সংবিধানকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই জুলাই যুদ্ধ যদি ওইটাকে আগে শপথ নিয়ে ওদের সাথে শপথ নিত, জুলাই যুদ্ধ এই যে এই গণভোটের জন্য যদি আগে শপথ নিত, সাথে সাথে এই পার্লামেন্ট ধ্বংস হয়ে যেত, শেষ হয়ে যেত, পার্লামেন্টের অস্তিত্ব থাকতো না। এই পার্লামেন্টের অস্তিত্ব না থাকলে তুমি কার খালু? তুমি গিয়ে জামাতের পিছনে ঘুরতে থাকতে আমি কার খালু রে। এইটুক বোঝার ক্ষমতা যাদের নাই, তারা আজকে ঘোষণা দিছে তারা মুক্তিযুদ্ধ আর জুলাই যুদ্ধ একসাথে কায়েম করবে। মানে আপনার এনিমিরও জিন্দাবাদ দিবে, আর আমাদের যারা সোলজার তাদেরও জিন্দাবাদ। মানে এটাকে অশিক্ষিত বললে ছোট করে, আর তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি ভাষায় এটা। এই যে জোকার ছাড়া আর কোনো শব্দ আমার মুখে আসে না ভাই। এটা জোকাররা এইরকম কথা টথা বলে মাঝে মাঝে, হঠাৎ এক নর্থ পোল থেকে সাউথ পোলে চলে যায়।
মুক্তিযুদ্ধ আর জুলাই যুদ্ধ একটা একটা মানে একটা আরেকটার শত্রু, একটা আরেকটারে খেয়ে ফেলবে। রাইট। এই বাংলাদেশটা ধ্বংসের জন্য, পাকিস্তান পুনঃপ্রতিষ্ঠার জন্য, ইস্ট পাকিস্তান বানানোর জন্য জুলাই যুদ্ধ। এটা কে না জানে? এটা কে না জানে? সেইগুলো নিয়ে এখন সেটা নিয়ে একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই জুলাই যুদ্ধের পক্ষে কথা বলে, গণভোটের কথা বলে, তারপরে এসে এখন তার সাগরের যারা তারাও তো সেই একই অবস্থা। তার যে ক্যাবিনেট কি করবে? আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, সে জেনে শুনে স্বাধীনতা বিরোধী। এই যে দেখেন, জিয়াউর রহমান যে স্বাধীনতা বিরোধী ছিল, এটা কিন্তু আরেকটা প্রমাণ। জিয়াউর রহমান যে মনে প্রাণে স্বাধীনতা যুদ্ধ মানছিল না, সে পাকিস্তানের অস্ত্র খালাস করতে যাচ্ছিল, বাঙালিদের মারার জন্য যে অস্ত্র নিয়ে আসছিল, সেই সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাচ্ছিল। পরে আমাদের কয়েকজন মেজর, ক্যাপ্টেন, তারা তাকে বলল যে অলরেডি রাজারবাগে আক্রমণ হয়ে গেছে, পিলখানায় আক্রমণ হয়ে গেছে, এখন আপনাকে ওই অস্ত্র খালাস করে আপনাকে ওখানেই মেরে দিবে, আপনি ওখানে যান না, আমরা কেউ যাই না, আমরা কিন্তু যুদ্ধে নেমে গেছি। দ্যাট ওয়াজ দি হিস্ট্রি। তারপরে তাকে ধরে এনে, আপনি সিনিয়র আছেন স্যার, আপনি করেন। আর্মিতে তো 10 দিনের সিনিয়র হলো, সে সিনিয়র, তাকে বলছে আপনি ঘোষণা দেন। যাই হোক, এই ঘটনা কে না জানে। তারপরে সে এসে যখন মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা নিল, জিয়াউর রহমান যখন সায়েমরে অস্ত্র ধরে তাকে পদত্যাগ করিয়ে উনি যখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হইলেন এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হইলেন, কি করলেন? উনি বাঙালির যে জয় বাংলা স্লোগান, যে স্লোগান নিয়ে মুক্তিযোদ্ধারা ঝাঁপাই পড়তো শত্রুর বিরুদ্ধে, সেই স্লোগান উনি বাদ দিয়ে উনি বিসমিল্লাহ শুরু করলেন। তারপরে তিনি পাকিস্তানের স্টাইলে, আপনি বাংলাদেশ বেতারকে উনি কি বললেন, পাল্টাই দিলেন পাকিস্তানের স্টাইলে। এরকম কতগুলো জিনিস, আমাদের যে আদর্শ, আমাদের যে 4টে মূলনীতি, সেই 4টে মূলনীতি উনি ধ্বংস করে দিলেন। উনি সমাজতন্ত্রটা ওখানে ন্যায় বিচার কি জন্য একটা এই অশ্বডিম্ব দাঁড় করাইলেন। এই যে কাজগুলো, এগুলো সব তো তারপরে স্বাধীনতা বিরোধীদের উনি রিহ্যাবিলেট করলেন। মাওলানা কি যেন, গোলাম আজম থেকে শুরু করে তাদের সম্পত্তি টম্পত্তি যা কিছু এনে দিল, ওনার জীবদ্দশায় স্বাধীনতা বিরোধী কাজ হয়েছে। এরশাদের জীবদ্দশায় স্বাধীনতা বিরোধী কাজ হয়েছে। তো তারপর খালেদা জিয়ার জীবদ্দশায়, যে খালেদা 72 সালের সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছে, যে স্বাধীনতা বিরোধী কার্যকলাপ হয়েছে রাষ্ট্রীয়ভাবে। এই পরপর 3টে সরকার 15 বছর যখন একটা দেশে স্বাধীনতা বিরোধী অপতৎপরতা চলে, সেই স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় এসছে, তারা তাদের সেই অপতৎপরতা এখনো কন্টিনিউ করে চলছে, যার জন্য তারা আমেরিকা যে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, অস্ত্র দিচ্ছিল পাকিস্তানে আমাদের ধ্বংস করার জন্য, সেই আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে আনছে যে দুইটা কিভাবে অ্যামালগামেট করা যায়, স্বাধীনতা বিরোধী জুলাই আর স্বাধীনতা, এই দুইটার ইতিহাস সংরক্ষণ করতে হবে, দুইটাকে লালন করতে হবে। আরে সাপও লালন করতে হবে, বুকে ধরে ঘুমাইতে হবে, আর পরম বন্ধুকেও এক জায়গায় নিয়ে বসে থাকতে হবে। মানে এটারে জোকার ছাড়া আর কিছু মনে হচ্ছে না এরা যা করতেছে। তো কি বলা যায় বলে? এই যে মনে করেন আপনার রিসেট বাটনের কথা বলছিল দানব ইউনুস, তারই একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট মনে হচ্ছে কিনা আপনার কাছে? একদম, এটা তো এই গভর্নমেন্ট তো ইনুসের পথ ধরে এগোচ্ছে, ইনুসকে সেফ এক্সিট দিয়ে দিছে। ইনুসের যে এত বড় অপকর্ম, ইনুস যে সর্বশেষ যে শিশুদের হত্যা করলো, নারী নির্যাতন, নারী ধর্ষণ, তারপরে হত্যা, গুম, খুন, যে বেপরোয়া কাজ চলতেছিল, এখনো তাই চলছে। তো ওরা এটাই চালাই যাচ্ছে, ইনুসের পথ ধরে এগোচ্ছে। তো ওরা এখন কি করবে? শুধু
ইনুসরে পাবলিক গণপিটুনি খাইব, ওই এসএসএফ দিয়ে কাজ হবে না। এসএসএফ দিয়ে ঘরের ভিতরে আটকাই রাখা যাবে ইনুসরে। ইনুসের কবরই তো দিতে পারবে না বাংলাদেশে, ওর কবরই হবে না বাংলাদেশে। তারপরও এই সরকার তারা সরকার অবশ্য ইনুসের প্রতি খুব শ্রদ্ধাশীল, তারা ট্রু টু দেয়ার ওয়ার্ডস, ইনুসকে যে কথা দিছে সেই কথা মতো তারা চলতেছে। এই বিএনপির যে একটা পটেনশিয়াল আছে, বিএনপির যে জনসমর্থন আছে, বিএনপি একটা কায়দার ভিতরে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল, যে আওয়ামী লীগের উপায় ছিল না বিএনপি কে ভোট না দেওয়া। তারপরে যারা সংখ্যালঘিষ্ঠ যারা, তারা তাদেরও ভোট, একমাত্র পথ তারা চাইছে যে আমরা এই জামাতের কাছ থেকে, এই জঙ্গি জিহাদিদের কাছ থেকে বাঁচার জন্য, তাদের মন্দির বাঁচানোর জন্য, তাদের জীবন বাঁচানোর জন্য তারা বিএনপিকে ভোট দিল। এগুলোকে তারা বোঝে, বিএনপি কিন্তু জানে, জেনে শুনেই তারা। বিএনপির স্থানীয় কর্মীরা কি করছে, আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিছে না, কিন্তু যখন কেন্দ্রের থেকে নির্দেশ গেছে তখন কিন্তু আর ওই ফিলান্থ্রপিক ওয়ার্কার হচ্ছে না, ওই কাজ বন্ধ হয়ে গেছে। যে এটা করতে গিয়ে, একটা ভালো কাজ করতে গিয়ে আমার চাকরি হারাবো কিনা, এই তো বিএনপি। বিএনপি কি করবে বলে? তো এই এত অপকর্ম, বিএনপির পাপের ঘোড়া তো ভরে গেছে। সেই গ্রেনেড হামলা করা, পেট্রোল বোমা মারা, তারপরে মানুষ যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা। জিয়াউর রহমান তো 17টা কূপ করছে আর্মির ভিতরে। আপনি মনে করেন এগুলো কি এমনি এমনি হয়? আর্মির ভিতরে 17টা কূপ করছে, তার ওই সর্ষের ভিতরে ভূত, এটাকে তাড়ানোর জন্য। মনে করে যে কেউ এসে বললো যে স্যার অমুক ব্রিগেডিয়ার, অমুক জেনারেল, সে কিন্তু এরকম, তার সাথে সাথে তার বিরুদ্ধে, তারপরে তার কাছে, তার মিসলিডিং এর জন্য তার একটা গোয়েন্দা বাহিনী ছিল, সেই গোয়েন্দা হচ্ছে তার একেবারে লোক। গোয়েন্দা কিন্তু নিজের লোক দিয়ে করতে হয় না, গোয়েন্দা মিক্সড করে করতে হয়, যাতে রিপোর্টটা এক পেশে রিপোর্ট না আসে। এক পেশে রিপোর্ট আসলে তো আপনি অন্ধকারে থাকবেন, আসল ঘটনা বুঝবেন না। তো জিয়াউর রহমান নিজে চালাই গেছে এরকম হত্যাযজ্ঞ। আমাদের আর্মি, যে আর্মি ছিল আমাদের রক্ষা কবচ, সেই আর্মিটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে জিয়াউর রহমান। সেই আর্মি, যার জন্য আজকে আর্মি কিছুই করতে পারে না, সাহস করে কোনো কথা বলতে পারে না। আর্মিকে উড়াই দিব, এক লাফাঙ্গার সে আর্মি উড়াই দিব। সেটাকে কারে নিয়ে মিষ্টি টিষ্টি, চা মিষ্টি খাওয়াইয়া বুঝাইয়া দিছে। চোরে না শুনে ধর্মের কাহিনী, তো ও তো আবার শুরু করছে, সে আবার শুরু করছে। এই প্রতারকরা, যেরা বলে ব্যারিস্টার, এখনো গলার রক ফাটাইয়ে যেভাবে চিৎকার করে, মানুষ মনে হবে যে ওর প্রেসার উঠে গেছে, ওর দম নিতে পারছে না। কিসের জন্য? সাধের পাকিস্তান আনতে চাইছিল, ওরা আনতে পারে নাই। আরে তুই, তোর বাপ চাচারাই আনতে পারে নাই। তারা যেভাবে হিউমিলিয়েটেড হয়েছে 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর ওরা পছন্দ করে না কেন? পাকিস্তানিদের জন্য যেমন একটা হিউমিলিয়েটিং ডিফিট, ওরাই এইটাই, ওই স্বাধীনতাকে একটা ডিফিট মনে করে। বাংলার স্বাধীনতাকে 16ই ডিসেম্বর কে ওরা মনে করে এটা ওদের ডিফিট, ওদের পরাজয়। তো পরাজয়, তোরা যা না পাকিস্তানে, এখানে থাকিস কেন? তোরা তোর ওই দাদা, তোদের বাপ চাচা যারা তোদেরকে এখানে রেখে গেছে, তোরা চলে যাও ওখানে, এখানে থাকিস না। থাকলে তো আর বাঁচতে পারবি না, কারণ জনগণ তোদেরকে বুঝে ফেলাইছে। জনগণ কিন্তু বুঝে ফেলাইছে তোরা কারা। এটা জনগণ নিজেরা করে না, তোদের কর্মকাণ্ডই, তোদের অপকর্মই তোদেরকে বুঝাই দিছে যে তোরা কারা। তোরা স্বাধীনতা বিরোধী, তোরা পাকিস্তানিদের জন্ম, পাকিস্তানিদের বীজ। হ্যাঁ, এই ব্যান ক্রিস্টেনসনরা এখন নতুন মিশনে, তাই তো?
এই বাংলাদেশের মানুষ এই নতুন মিশন নিশ্চয়ই আমাদের একজন বাস্তবায়ন করতে মন্ত্রী, চায়। শুনেন, একজন মন্ত্রী যদি ডাকে, তাহলে একজন অ্যাম্বাসেডার হচ্ছে জয়েন্ট সেক্রেটারি লেভেলের, আর একজন মন্ত্রী জিএস হচ্ছে লেভেল, সচিবের উপরে। একজন মন্ত্রী ডাকলে, প্রতিমন্ত্রী ডাকলে, ইভেন একজন একটা ডিপার্টমেন্টের কেউ ডাকলে ওরা চলে আসতে হয় ওদের। ওরা এখানে আছে, তো এখান থেকেই তো ওরা কিছু যতটা আমাদের এই লোকজনদের ভুলাই ভালাইয়ের যতটা গেইন করতে পারে, এটাই ওদের। সব দেশের Right. ডিপ্লোম্যাটদের আজকে এটা, ওরা চিন্তা করে না ওরা কার কাছে যাচ্ছে। এই জন্য ওদেরকে ওখানে বড় ধরনের, যেমন ইন্ডিয়া যেমন একজন মন্ত্রী ছিল তারে পাঠিয়েছে, তারপরেও যাও ওরে, ও ইয়াতে শপথ নিয়ে আসছে, ও কি করবে? ও সেই কাজগুলো আমার মনে হয় না যে করতে পারছে। সে যে চায়নার বিরুদ্ধে, চায়নাকে এখান থেকে ওয়াশ আউট করে দিবে, এটাই তার শপথ ছিল। সে আমার মনে হচ্ছে তার কারণে তো এখন চায়না আরো আগের চাইতে, শেখ হাসিনার চাইতে আরো দৃঢ়ভাবে জোরের সাথে বলে। শেখ হাসিনার সময় কিন্তু চায়না এই কথা বলতে সাহস করে নাই যে বাংলাদেশের অভ্যন্তরে কেউ যদি ইন্টারফেয়ার করতে আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট করা হবে না, মেনে তাও নেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে বৈশা বাংলাদেশের মাটিতে বসে এই কথা বলা মানে কি? তার মানে তারেক কি কথা বলে আসছে ওখানে? এখানে শেখ হাসিনার সময় তো এই কথাটা বলতে পারে নেই কেউ, না ইন্ডিয়ার লোকজন বলতে পারছে যে বাংলার হয়ে বা বাংলাদেশের হয়ে কথা বলে ফেলাইছে। ইন্ডিয়ার লোকও বলতে পারে নাই, চায়নাও বলতে পারে নাই। তো এইটারে বাংলাদেশটাকে ইউনুস একটা গাউয়ে কাঁঠাল বানাই দিয়ে গেছে, রাস্তার উপরে ফেলাই দিয়ে গেছে, কাঁঠাল ভেঙে মাথা ভেঙে, এখন যে যা পারে থাবাইয়ে খাইতেছে। এটা দুর্ভাগ্য, বাঙালির দুর্ভাগ্য। কি করা যাবে? আরো কিছুদিন এই অত্যাচার সহ্য করতে হবে, এই জোকারদের এই জোক দেখতে হবে। আমরা ধন্যবাদ। পরের আলোচনায় যেতে চাই। দুনিয়া জুড়ে আমরা যে আলোচনাটা আজকে করতে চাই, আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শেই কি পিছু হটলেন ট্রাম্প? ইরানে হামলা থেকে পিছু হটলেন, কারণটা কি? তার ঊর্ধ্বতন কর্মকর্তা পরামর্শ দিয়েছেন এই জন্যই, নাকি ভিন্ন কোনো কারণ আছে? হ্যাঁ, এটা বাস্তবতা। তারপরে ঊর্ধ্বতন মানে কি? তার চাইতে ঊর্ধ্বতন তো কর্মকর্তা আমেরিকায় নাই। সেনা ঊর্ধ্বতন হচ্ছে কর্মকর্তা না, শোনা, হ্যাঁ, সেনারা তো বলবেই, সেনাদেরও তো একটা বিবেক বিবেচনা আছে। সেনাবাহিনী কিন্তু, আপনি সেনাবাহিনী মানে যে গোর্খা গোবিন্দ এটা না। সেনাবাহিনীতে, বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকতেই আপনারা 200 IQ লাগে, ভালো Right. ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হয়। তো আমেরিকাতে কি যারে তারে ঢুকে যায় নাকি? আমেরিকায়ও খুব ট্যালেন্টেড লোক আছে ইয়াতে, আর্মিতে। ইউএস আর্মি পৃথিবীর সেরা আর্মি। তারা কমান্ডারের নির্দেশ সাথে সাথে ফলো করবে, কিন্তু পরে এসে তাদের জেনারেলরা, সব সময় জেনারেলরা এসে ফিরে এসে বই লেখে অথবা ওই আলোচনায় বসে তারা কিন্তু রিয়েল বাস্তবতা, কিন্তু ভিয়েতনাম যুদ্ধেও বলে গেছে, আফগান যুদ্ধেও বলে গেছে তাদের নেতারা, এখনো তারা বলবে। তারা কমান্ড ফলো করবে, কিন্তু যা বলার তা কিন্তু ঠিক করেই বলে। তো যেমন কমান্ডাররা বলতেছে, তেমন আমেরিকা যে চালায় যারা, আমেরিকার তো একটা নিউক্লিয়াস আছে। এই আমেরিকা চালায় যে প্রেসিডেন্ট হয়ে নির্বাচিত হয়ে আসলেই সে যা তা করতে পারে না। এখানে আমেরিকাতে চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, আপনি জানেন। প্রেসিডেন্ট কিন্তু ইচ্ছা করলেই কিছুই করতে পারে না। আবার বিশাল ক্ষমতার অধিকারী, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার অধিকারী সে, কিন্তু তার হাত পা বাঁধা আছে। তাকে যুদ্ধ ডিক্লেয়ার করতে হলে তাকে একমাত্র কংগ্রেস বিলং করে যে ওয়ার ডিক্লেয়ার করা, আর কেউ না। তাকে কংগ্রেস থেকে পারমিশন নিয়ে তারপরে ওয়ার ডিক্লেয়ার করতে হয়। তো অনুরূপ ভাবে ট্রাম্পের যে অবস্থায় পড়ছে, এটা আমি তো দেখলাম জেফ্রি স্যাক্স, আপনি জেফ্রি স্যাক্স এক ইকোনমিস্ট, সে যেসব কথা বলছে দেখেন, পরিষ্কার বলে দিছে যে এই যুদ্ধে কি হচ্ছে। এই যুদ্ধ অনৈতিক যুদ্ধ, এবং এই যুদ্ধে এটার কোনো ইয়া নেই। কার জন্য যুদ্ধ? এটা কোনো কিছুই নেই। এটা আপনি দেখেন তার বক্তব্য দেখলে, জেফ্রি স্যাক্স ইকোনমিস্ট, এটা আমেরিকান, এটা তো আমার মতো লোক না। তো আরো যারা আছে, যেমন চাক সুমার হচ্ছে সিনিয়র মোস্ট
সিনেটর হুম। ইয়াতে আমেরিকায়। সে বলছে যে ইমিডিয়েট কিন্তু টক্স রিস্টোর করো, আবার আলোচনায় বসো ইমিডিয়েট। তো চাকসুমারে তো আজকের থেকে না, প্রায় 30 বছর ধরে চাকসুমার এই এই ইয়াতে সিনেটে কাজ করতেছে এবং সিনেটে নেতৃত্ব দেয় সে। তো তারপরে আরো রিপাবলিকান আছে কয়েকজন, তারা পরিষ্কার বলছে। একজন তো তার অলরেডি ইমপিচমেন্ট চায় বইছে, যদিও তার একটু ইয়া আছে, সে ওই ট্রাম্পের প্রথম অধিবেশনেই সে নুইসেন্স ক্রিয়েট করছে, ডিসরাপশন তৈরি করছে, অর্ডার মেনটেন করে নাই, সেজন্য তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। সেই অ্যাল গ্রিন, সে চুপ্পু নিজেই সেই ফোন কলে, যেখানে সে ওই কোন একটা চ্যানেল 1 না কোন কার সাথে নাকি কি সাংবাদিকের সাথে কথা বলেছে, যেটা গণমাধ্যমে এসেছে, সেখানে নিজেই বলেছে, হাস্যচ্ছলে তুচ্ছ করে বলেছে যে শেখ হাসিনার সাথে কথা বলতে কি আজকের যুগে কি লন্ডন যেতে হয়, বাংলাদেশ থেকে কথা বলা যায় না? তার মানে বাংলাদেশ থেকেও সে অনেকবার কথা বলেছে। এবং কথা শুধু কথা বলতে হয় না, এখানে মেসেজ, ইমেল, হোয়াটসঅ্যাপ হাজার হাজার মাধ্যমে কথা বলা যায়। এখন চুপ্পু নিজেই কিন্তু নিজের কথাগুলো প্রকাশ করে দিচ্ছে যে আমাকে লন্ডনে গিয়ে কথা বলার জন্য এরকম কোনো কথা হয়নি, এবং যদি সত্যি সত্যি লন্ডন থেকে সে একটা কিছু করে থাকে এবং এটাই যদি একমাত্র কথা হয় এবং তার কারণে যদি তার পদটা বিএনপি সরিয়ে দেয় থাকে, তাহলে সেটা প্রকাশ হওয়া দরকার। বাংলাদেশের জনগণের অধিকার আছে জানার, কারণ এই চুপ্পু কি কথা বলেছে, কি মেসেজ চুপ্পুকে দিয়েছে। আর ভারতের যে নতুন যে ত্রিবেদী সাহেব আসলেন, বিজেপির নেতা ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, উনি নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের, হাইকমিশনার, হোয়াটএভার, রাষ্ট্রদূতই বলে, হাইকমিশনার তো ব্রিটিশ সাম্রাজ্যের, ব্রিটিশের অধীনে থেকে তারা হাইকমিশনার বলে। তিনি কি মেসেজ চুপ্পুকে দিয়েছেন এটা তো জানা খুব জরুরি, কারণ তিনি তো রসিয়ে বহুদিন পর্যন্ত এখানে ঘোরাঘুরি করার পরে আপনার পরিচয়পত্র দিলেন। এর আগে উনি অনেক কিছু এখানে করলেন, যখন তারেক রহমান চায় না উনি এখানে সাংবাদিক সম্মেলন করলেন, ভারতের ভিসা খুলে দেওয়া হলো, বিরাট একটা কাজ। এই ভিসা ছাড়া বাংলাদেশের জনগণ মরে যাচ্ছে, কান্না করছে, তারা আসতে পারছে না, ভিসা দাও। তারা নিজেরাই বন্ধ করলো, নিজেরাই খুলে দিল। সেই লোকটার কথাটাও কিন্তু এখানে তদন্তে আসা দরকার। আমাদের গোয়েন্দা সংস্থা আছে, এই গোয়েন্দা সংস্থার কাজ হলো এই রাষ্ট্রীয় নিরাপত্তাগুলো মেইন। বিরোধী দল গোয়েন্দা সংস্থায় তো ইনফর্ম করেছে তারেক রহমানকে যে চুপ্পু শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখেছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আপনি কি আসলেই মনে করেন যে শেখ হাসিনা এই যে হুমকি দিচ্ছে ডিসেম্বরে দেশে আসবো, এর সঙ্গে চুপ্পুর একটা কানেকশন আসলেই আছে? চুপ্পুর কাছ থেকে কোনো আশ্বাস বা বিশ্বাস পেয়েছেন কিনা? এবং টাইমস অফ বাংলাদেশ নামে একটা পত্রিকা আছে, তারা বলেছে যে তারেক রহমান যে চুপ্পুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, এতে জামাতের সিনিয়র নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন, সেখানে জামাতের নেতারাও জানতো। এটা সত্য বলে আপনি মনে করেন কিনা? এই জামাতের ব্যাপারটা তারেক রহমানের সাথে তাদের কিরকম কথা হয়েছে কিনা এটা আমি জানি না এবং এটা আমি শুনিনি। কিন্তু এই যে একটা যে এখন যে চুপ্পুকে যে হঠাৎ করে সরিয়ে দেওয়ার যে একটা সিদ্ধান্ত হলো, এবং এটার রেফারেন্সে বাজারে ছড়িয়ে দেওয়া হলো যে লন্ডনে গিয়ে উনি চিকিৎসার্থে লন্ডনে গিয়ে উনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন ইত্যাদি। এটাই কি একমাত্র কারণ, নাকি কারণটা আরো? আমি এটাকে অন্যভাবে দেখি। দেখুন, চুপ্পু যে ভারত কানেকশন এবং শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ এবং শেখ হাসিনার অন্যতম মিত্র, এটা সবাই কিন্তু জানে, তারেক রহমানও জানে, বিএনপি সবাই জানে, জামাত ইসলামী জানে। কেন চুপ্পুকে এতদিন সরানো হয়নি? আমার ধারণা ভারতকে কোন রকমের কোন চাপে বা কোন রকমের প্রেশার তারেক রহমান জিতে চাননি। যখনই উনি চায়নার সাথে এবং টার্কির সাথে, পাকিস্তানের সাথে বেশ কিছু বড় বড় চুক্তি তারা করেছেন এবং সমঝোতা এসেছেন, সেই কারেক্ট টাইমে উনি চুপ্পুকে সরালেন। এটা আমার ধারণা। এবং আমি মনে করি এই যা ঘটনা হয়েছে গত 2 বছরে সবকে নিয়ে, এটাই আমার মনে হয় ওয়ান অফ দ্য মেইন রিজন যে উনি রাইট টাইমটার জন্য অপেক্ষা করছিলেন। প্রফেসর ইউনূসের সময় তো আর তারেক রহমান ক্ষমতা ছিলেন না, তার কোনো হয়তো বলতে পারতেন, দলের প্রধান হিসেবে বলতে পারতেন, কিন্তু তা ওনারা বলেননি। তাহলে আপনার কথা হচ্ছে যে তারেক রহমান ক্ষমতায় আসার জন্য অনেক সময় অনেক কিছু চুপ থেকেছেন বা কম্প্রোমাইজ করেছেন, এখন ক্ষমতা এসে তিনি
মানে তার ইচ্ছা মতো কাজ করতেছেন, আপনি এটাকে বলছেন সঠিক সময়। আপনি মাত্র বললেন যে সঠিক সময়ে যে তারেক রহমান ওয়েট করেছেন, তারেক রহমান মনে করেছেন যে এটাই সঠিক সময় চুপ্পুকে সরানোর, তাই তো? জি না, আমি একটু এখানে একটু অ্যাড করে দিই, দর্শক একটু কনফিউজ হয়ে যাবেন, মিক্স মেসেজ পাবেন। মানে আমি বোঝাতে চেয়েছি যে যেহেতু ভারতের নিযুক্ত এবং ভারত বলা হয়ে থাকে ভারতের মানে পেট লোক এই সেই চুপ্পু, রয়ের সাথে তার যোগাযোগ দীর্ঘদিনের বা সবাই কেউ জানে এটা, তাকে সরাতে হলে ভারতকে চটানো তার পক্ষে সম্ভব ছিল না, যতক্ষণ পর্যন্ত না আরেকটা বন্ধু সে খুঁজে পায়, যেটা চায়নার সাথে যখন উনি চায়না গেলেন প্রথম সফরে এবং মালয়েশিয়া, সেই করার পরেই উনি এখন এই কারণে ডিসিশন, এখন চুপ্পুকে সরালো ভারত আমাদেরকে যদি বিরক্ত হয় কিছু আসে যায় না, বা তেমন কোনো এফেক্ট আমাদের উপর হবে না, কারণ আমাদের এখন অনেক ভারতের সমকক্ষ, ভারতের চেয়ে শক্তিশালী বন্ধু আছে। এইটাই মাইন্ডসেট কাজ করে হচ্ছে বলে আমি মনে করি। অবশ্যই অবশ্যই, কিন্তু এটাই কি একমাত্র মাইন্ডসেট? এটাই কি তারেক রহমানের সিদ্ধান্ত যে এখন সঠিক সময়? তারেক রহমান একজন রাষ্ট্রপতিকে ক্ষমতায় আসারও এত মাস পর্যন্ত মেনে নিয়েছেন, কিন্তু সেই তারেক রহমান রাষ্ট্রপতিকে একটা সপ্তাহ মানতে পারলেন না, বলে দিলেন আপনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করবেন, আপনার এর বাইরে টাইম নাই। কেন রাষ্ট্রপতিকে এত দ্রুত পদত্যাগের নির্দেশ দিলেন? শুধু কি এই সঠিক সময়ে মনে করেছেন? আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইউনূস সরকার চেষ্টা করেছিল চুপ্পুকে সরিয়ে দিতে, কিন্তু সেই সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএনপি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানেন আপনি? আপনার কি মনে হয় যে তারেক রহমান চাপ দিয়েছেন চুপ্পুকে যে তুমি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করো, কারণ ওয়াকারুজ্জামান দেশে নাই, সে রবিবারে দেশে এসে পড়তে পারে, কোনো ঝামেলা হইতে পারে? এই কারণে কি মানে তারেক রহমান চিন্তা করেন যে সেনাবাহিনীর প্রধান যেহেতু তুরস্কে আছে, এই সুযোগে চুপ্পুকে বিদায় করার উপযুক্ত সময়? না না, বিষয়টি আমি যতটুকু জানি এবং আমি এদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিশেষ করে ওয়াকারুজ্জামানের সাথে, এবং এটা কোনো রাজনৈতিক সম্পর্ক না, এটা সৌহার্দ্য সম্পর্ক ব্রাদার অফিসার হিসেবে। এইটা এই ধরনের না। আমার মনে হয় এই যে বার্তাটা যেটা গোয়েন্দা সংস্থারা উদ্ঘাটন করেছে, যে কারণে ওনাকে সরানো হলো, এই বার্তাতে এমন কিছু ছিল যেটা শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের ঘোষণার সাথে সম্পর্কিত, এবং কনক্রিট কিছু ছিল এখানে তাদের আলাপে, যে হয়তো আরো ডিটেলস আলাপ এখানে আছে, সেই কারণে উনি অন দা স্পট এই ব্যবস্থাটা নিতে বাধ্য হয়েছেন বা দিয়েছেন। বাট রাইট টাইমটাও একটা কাজ করেছে, তাকে অজুহাতটা কিন্তু তখন আগে আমরা জানিনি, মে মাসে জুন মাসের কথা আমরা জুলাই মাসে শুনছি, তাহলে হি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। বাট সেনা প্রধান বিদেশে গিয়েছেন বা আসেননি, উনি না থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা আমি মনে করি না, এবং ওরকম কোনো ঘটনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর সম্পর্ক সেনা প্রধানমন্ত্রীর সাথে সেনা প্রধান এবং আমাদের নবনিযুক্ত যে প্রতিরক্ষা উপদেষ্টা আছে ব্রিগেডিয়ার জেনারেল শামস, তাদের মধ্যে একটা সুন্দর সৌহার্দ্য সম্পর্ক নিয়ে তারা এখন কাজ করছেন আমি যতটুকু জানি, এবং খুব সুন্দর সৌহার্দ্য সম্পর্ক ওয়াকার এবং সাথে। জি বুঝলাম, কিন্তু নিন্দুকেরা বলে যে ওয়াকার এবং চুপ্পু এই দুইজনই আসলে বিএনপিকে অনেক সাপোর্ট দিয়েছে যখন ইউনূস সরকার ক্ষমতা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো চুপ্পুকে তারেক রহমান সরিয়ে দিয়েছে, এখন নেক্সট টার্গেট জেনারেল ওয়াকারুজ্জামান। কি বলবেন? এটা আমি আবার বলছি, এর সাথে এটা রিলেশন কোনোভাবেই না, কারণ চুপ্পুর কিন্তু এখানে কিন্তু ওই যে পদ আর মানুষ না প্রতিষ্ঠান, এই কথাটা কিন্তু এখানে আসে। আর চুপ্পু কিন্তু নিজেই বলেছে যে অন্তর্বর্তীকালীন সময়ে আমি গৃহবন্দী ছিলাম বলা যায়, আমাকে কোনো জায়গায় যেতে দেওয়া হতো না, আমাকে কিছু জিজ্ঞাসা করতো না। তার মানে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটা এমন অবস্থায় তারা নিয়ে গেছে যে এটা একটা ফর্স থাকবে, উনি আমাদের সর্বাধিনায়ক, এই কোনো আপৎকালীন হলে ওনার কাছ থেকে পরামর্শ নিতে হয়, কি কি জানিয়ে নিতে হয় প্রতিষ্ঠান। কিন্তু তাকে সরিয়ে দিলে বা রাখলে কি ডিফারেন্স আমাদের সরকারে হবে বা হচ্ছে, বা দেশের কি ডিফারেন্স হচ্ছে, আমি ঠিক বুঝি না আসলে এই সেরেমোনিয়াল রাষ্ট্রপতির সময়। আর ওয়াকারুজ্জামান আগামী বছরের জুনে তার চাকরির মেয়াদ শেষ। এখন প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী, তারা সিদ্ধান্ত নেবেন তাকে সরিয়ে দেবেন নাকি তাকে রাখবেন নাকি এক্সটেনশন করবেন। এর মধ্যে আমি মনে করি না চুপ্পুর কোনো কানেকশন। তবে ওয়াকারুজ্জামান যে কাজটা করেছে 5ই আগস্টের সময়, এখন অনেকে অনেক কথা বলছেন, ওই সময় যদি ওই কাজটা সে না করতো, এবং সেনাবাহিনীরা যখন গুলি চালাতে, জুনিয়র অফিসার এবং সৈনিকরা গুলি চালাতে তারা যখন রিফিউজ করলো, এবং ওয়াকারুজ্জামান যখন প্রত্যেকটা জিওসি কে তখন মেসেজ দিলেন সেনাবাহিনী যেন আর গুলিটা কোনো কনফ্লিক্টে না যায় এবং আমরা এটাতে যাব না,
এই সময় থেকে নিয়ে তার পরবর্তী কার্যক্রম যে কাজটা উনি করেছেন, তাতে করে আপনার কি মনে হয় না যে উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই জিনিসটা স্টেপটা নেওয়াটা রাইট অবশ্যই ছিল? এবং অবশ্যই আমি আবার বারবার বলছি, আমি ওয়াকারুজ্জামানের কোনো সমর্থক বা তার কোনো না, আমি একজন আমার জুনিয়র অফিসার হিসেবে তাকে মায়া করি, সে আমাকে সম্মান করে, সেই হিসেবে একটা সম্পর্ক। আমি পলিটিক্যালি কোনোভাবেই তার সাথে আমি আলাপ করি না, কখনো করবো না। 5 তারিখে যখন হাসিনা পালিয়ে গেলেন, আপনারা সবাই তখন, আমরা বিদেশ থেকে টিভি যতগুলো চ্যানেল আছে সব চ্যানেল আমরা 3-4টা টিভিতে লাগানোর চেষ্টা করেছি, ঠিক আছে? যদি ওয়াকারুজ্জামান ওই সময় ঘোষণা করতেন সেনাবাহিনী সরি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বা ক্ষমতা ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন, জাতির বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী দেশের শাসনভার গ্রহণ করলো, আজকের থেকে এ করবো, কি অসুবিধা? কোনো অসুবিধা হতো? আপনি বলেন, কোনো প্রতিবাদ হতো? মানুষ তো অলরেডি 3 তারিখ 4 তারিখ থেকেই সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে যারা আছে তাদেরকে ফুল দিচ্ছিল, আমি দেখেছি। এবং এটা সিপাহী বলছিল জনতার বিপ্লব মনে হচ্ছিল। বলছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, স্লোগান তো হ্যাঁ, দিচ্ছিল। সবাই বলেছে। তো ওয়াকার তো সেটা করেনি, এবং ওয়াকার 3 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের সরকার গঠন করতে সহায়তা করেছে। এখন আপনি যদি বলেন যে ভাই ওয়াকারুজ্জামান এই করেছে সেই করেছে, ও যেটা করেছে নিঃস্বার্থ ভাবে স্যার, আমি একজন হার্টের পেশেন্ট, আমার ওপেন হার্ট হয়েছে, ক্যাটাগরি সি তে আছি। আমি সে 2টা সিঁড়ি আমি উঠলে, এক সিঁড়ি উঠলে আমি টায়ার্ড থাকি। আমি কিসের আমার ক্ষমতার লোভ বা আমার ভবিষ্যৎ প্ল্যান? আমি চাকরি করি, চাকরির অভিশাপে আমার যতটুকু ভালো করার আমি করব, করে তারপর আমাকে অনেকে হয়তো ভালো বলবে, অনেকে খারাপ বলবে, কিন্তু আমি আল্লাহ জানেন আমার মধ্যে কোনো উদ্দেশ্য নেই। এখন এরপরে যদি মানুষে মনে করে বা এই করে, না কিছু করার ক্যাপ্টেন ক্যাপ্টেন মারুফ রাজু, এগুলো নিন্দুকেরা বলে আর কি, এরা বেশিরভাগই আওয়ামী লীগ। একটা কি জিনিস খেয়াল করবেন, হাসিনা পালে যে মানে পালানোর পরে আওয়ামী লীগ চিন্তা করছিল যে আচ্ছা জেনারেল ওয়াকারুজ্জামান একটা মানে ম্যানেজ করার জন্য এই কাজটা করছে, সবকিছু গোছে আসলে ওয়াকারুজ্জামান ঠিকই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, ইউনূস সাহেবকে ফালিয়ে দিবেন। তো যখন এইটা ওয়াকারুজ্জামান করতেছে না, তখন তারা একটু গোপনে গোপনে একটু মনে মনে কষ্ট, বাট তারপরে সমালোচনা কিন্তু করে নাই, চিন্তা করছে দেখি কি করে। এরপর যখন ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে রাখা শুরু করলো, এখন স্বয়ং আওয়ামী লীগের লোকেরাই দিন রাত তার বিরুদ্ধে বিষেধাগার করে, তাকে বলে মোল্লা ওয়াকার। এই হচ্ছে অবস্থা। তাকে গালাগালি করে যথেষ্ট পরিমাণে, এবং তারাও তো তাদের মানুষ হিসেবে বলে এই মির্জাফর বলে, মানে মির্জাফর তো ওই ওয়াকারকে বলে, আমি জানি, এটা শুনেছি কয়েকবার বলে। বা তাকে মির্জাফর বলার সাথে আমরা তাকে ভালো বলার কোনো সম্পর্ক নাই। উনি যেটা ভালো করেছেন, আমি যে ভালো করেছে এটা বলতে বাধ্য। প্রফেসর ইউনূস এসেছেন, এসে বাংলাদেশে একটা ভালো নির্বাচন করিয়ে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে 18 মাসের মধ্যে চলে গেছেন। তার অবদানও আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। এখন যে নতুন ভাবে যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি নিয়ে যে একটা আলোচনা চলছে, কে হবে রাষ্ট্রপতি? না সেটা, সে বিষয়ে আলাপ করার আগে যদি একটু বলি যে সালাউদ্দিন সাহেব বলেছেন, সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী, যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ দ্বারা সুরক্ষিত। তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পুর সেই দুদকের কথা বলেন, দুদকের কমিশনারের সময় জালিয়াতি, ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি, দুবাইতে টাকা পাচার, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, এগুলোর কি বিচার হবে না? উপরন্তু যদি যদি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুরক্ষিত হয়, তাহলে এরশাদও তো রাষ্ট্রপতি ছিল 90 সালে, তখন কি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ ছিল না? তখন তাকে জ্বালিয়ে দিলেন কিভাবে? এখন চুপ্পুকে জ্বালিয়ে দিচ্ছেন না কেন? চুপ্পু তাহলে সাংবিধানিক ভাবে কিভাবে সুরক্ষিত? আপনার কি মনে হয়? এগুলো তো আসলে ইয়ে সাহেব, চুপ্পু সাহেব নিজেই সেই অডিও বার্তাতে এসে কথা বলেছেন সাংবাদিকের সাথে, সেখানেই উনি নিজেই বলেছেন। সালাউদ্দিন আহমেদ সাহেবকে এটাকে, উনি তো আবার সংবিধান বিশেষজ্ঞ, আপনি বললেন, কিন্তু আসলে সংবিধান বিশেষজ্ঞ কিনা জানি না, তো বাংলাদেশের জনগণ মনে করে উনি নিজেই একজন সংবিধান, আমার মনে হয় বই একটা চলন্ত সংবিধান। উনি যেটা বলে ওটাই মনে হয় আমাদের কাছে মানতে হয়। এগুলো ফালতু কথা, এগুলো আসলে আমাদের কান দেওয়া উচিত না। এবং 51 ধারা যেটা রাষ্ট্রপতি পদে থাকাকালে তার পিওর ইমিউনিটি আছে, এবং পৃথিবীর সব দেশে এটা আছে, যে যেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদেরকে যেন কোনোভাবে কোনো ব্যয় প্রতিপন্ন করার সুযোগ না হয়, এবং খু করে যেন তাদেরকে কথা উৎখাত করতে না পারে। এই জন্য এই আইনটা সব দেশে, অলমোস্ট সব দেশে আছে। এখন প্রশ্ন হলো, সবাই বলছে, আপনিও এখন কিন্তু বললেন যে এই জিনিসগুলো বললেন যে এই যে ইসলামী ব্যাংক ইত্যাদি এইসব। আরে ভাই, চুপ্পু সাহেবের সবচেয়ে বড় যে অপরাধ, এই অপরাধটা তো আমরা কেউ বলছি না। যেমন উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার, উনি মতো মিথ্যাবাদী লোক।
এবং উনি কমপ্লিটলি মিথ্যা কথা বলে মিথ্যা জিনিসকে উনি করেছেন। উনি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে উনি তাকে জেল খাটানোর ব্যবস্থা করেছেন দুদকের যখন উনি ছিলেন দুদকের পরিচালক, এবং সেখান থেকে তার এই কানেকশন থেকে একজন নৈতিক স্খলিত মানুষ উনি। উনি নিজে 5 তারিখে আপনারা সবাই দেখেছেন, দেশবাসী দেখেছে, পিছনে 3 বাহিনী প্রধান দাঁড়িয়ে আছে, উনি ঘোষণা দিচ্ছেন জাতির উদ্দেশ্যে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগ পত্র আমার কাছে এসেছে, আমার কাছে পৌঁছেছে। ঠিক 4 মাস পরে উনি মানব জমিনের মনিতুর রহমানের কাছে উনি সাক্ষাৎকার দিলেন, আমি কোনো পদত্যাগ পত্র পাইনি। এই ধরনের মিথ্যাবাদীর কথা আলোচনা করার জন্য আমার কাছে লজ্জা লাগে। আপনি দেখেন যে বেক করে দেখেন, মানব জমিনে আছে, সব জায়গাতে আছে, এবং ওই সাক্ষাৎকার দেখেন কিভাবে উনি নৈতিক কলম জড়িত প্রত্যেকটা কাজে জড়িত ছিলেন। আমি বললাম না, বাংলাদেশে এত ব্যাড রেপুটেশনের এবং এত ধোঁয়াশা রেপুটেশনের কোনো মানুষ কখনো বাংলাদেশের রাষ্ট্রপতি হয়নি। আপনি যতই কিছু বলেন না কেন, এর চেয়ে খারাপ মানের এবং ধোঁয়াশা মানের, এবং আমরা জানি না উনি কে আসলে, উনি কি রয়্যাল লোক, উনি কি গুজরাটি লোক, এবং আপনার কি মনে হয় না যে ডক্টর ইউনূস তাকে গৃহবন্দী করে রেখে সঠিক কাজ করেছে? গৃহবন্দী অ্যাকচুয়ালি করেনি, ওনাকে ইগনোর করা হয়েছে, এটা হতে পারে। গৃহবন্দী তো উনি ছিলেন না, এবং উনিও কিন্তু মনে মনে, ভাই চোরের মন পুলিশ পুলিশ সবসময় থাকে, এটা মনে রাখবেন। আপনি কি করেছেন, আপনি কি করেননি, এটা কিন্তু আপনি জানেন। তো আপনি যখনই পুলিশ টুলিশ দেখবেন, যদি কিছু করে থাকেন, আপনি পুলিশ দেখলেই দেখবেন যে একটু সরে যাচ্ছেন, একটু ঢুকে যাচ্ছেন বাসার ভিতরে বা বিল্ডিং এর ভিতরে, যে পুলিশ যেন আপনাকে না থাকে, আপনার মনে হচ্ছে আপনাকে মনে খুঁজছে। তো চুপুর মনে হচ্ছে এটা ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। তবে কত শক্ত মনের বদমাইশ লোক এটা দেখেন। এই সে আবার কিন্তু আবার ওই যে অন্তর্বর্তী সরকারকেও শপথ গ্রহণ করালো, আবার তারেক রহমানকেও শপথ গ্রহণ করালো, আর ওনারাও তার কাছে শপথ গ্রহণ করলেন। বিশেষ করে তারেক রহমান, গণতন্ত্রের জন্য এত লোক মারা গেল, বেগম খালেদা জিয়া জীবন উৎসর্গ করলেন, মাথা নোয়ালেন না। যদি মাথা নোয়াতেন, সাইন দিতেন, ওনাকে বিদেশে যে চিকিৎসা করে আসতে বেঁচে থাকতেন, কিন্তু উনি কিন্তু মাথা নোয়াননি। উনি জনগণকে ছেড়ে যাবেন না, উনি মারা যাবেন কিন্তু যাবেন না, থেকে চলে গেলেন। সেই লোকের, সেই মহিলা যা যে আজকে মিথ্যা মামলায় জেল দিল, তার হাতে আপনি শপথ করে, নৈতিকতা তো আছে ভাই, কেন বলবেন? কেন? স্পিকার না থাকলে অন্য ব্যবস্থা হতো। সংবিধানে সবকিছু লেখা নেই ভাই, যে আমি চুপ্পুর কাছে আমার মাকে সেভাবে ব্যবস্থা করেছে এবং ভালো লোক না, নৈতিকভাবে খারাপ লোক, আমি তার কাছে শপথ করবো না। এটা যদি বলতেন, কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ক্ষমতা থেকে ছিটকে পড়তো? এগুলো কিন্তু ইতিহাসে লেখা থাকে, কে কখন দাঁড়িয়েছিল, কে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছিল, কে এটা করেনি, কে এটা করেছে, ইতিহাসে লেখা হয়ে যায়। এটা যেন সবাই ভুলে না যায়। সালাউদ্দিন আহমেদের কথায়, তার বিভিন্ন রকমের প্ররোচনায় যদি তারেক রহমান এগুলো করে থাকেন বা করেন, ভবিষ্যতে যখন আজ থেকে 10 বছর 20 বছর পর সালাউদ্দিন আহমেদের নাম কেউ থাকবে না, থাকবে তারেক রহমানের নাম। মন্ত্রী মিনিস্টারের নাম থাকে না, তারা হারিয়ে যায়। আওয়ামী লীগের মন্ত্রীদের নাম এখন আপনি বলতে পারবেন না, কেউ 2-1 জনের নাম বলতে পারবেন। এরশাদের সময় যারা মন্ত্রী ছিল একজনও বলতে পারবেন না, কিন্তু এরশাদের নাম কিন্তু বলেননি। এই যারা প্রধান থাকে তারাই জেলে যায়, তারাই হত্যা হয়, তারাই মারা যায়, তারাই জেলে যায়, তারাই নিগৃহীত হয়, আর বাকিরা বেঁচে যায় পল্টি দিয়ে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ পল্টি দিয়ে আবার আগের জায়গায় চলে যায়। কিন্তু যারা প্রধান থাকেন, যারা দলের প্রধান থাকেন, দেশের প্রধান থাকেন, তারা এটা পারেন না, তারা এটা নিয়ে দুনিয়া থেকে যেতে হয়। এটা যেন সবাই আমরা ভুলে না যাই। এটাই হচ্ছে বাস্তবতা, মানে ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা ঠিক আছে, তা কিন্তু মানে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন আপনার মতে, বা কার হওয়া উচিত? দেখুন, যখন 5ই আগস্টের পরে তো আমরা বিএনপি ক্ষমতা ছিল না, যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার আগে, ক্ষমতা গ্রহণ করেনি এখনো, মানে শপথ হয়নি, তখনও কিন্তু আমি ব্যক্তিগতভাবে কয়েকবার গণমাধ্যমে আমি বলার চেষ্টা করেছি যে রাষ্ট্রপতিরা যেন আমাদের সর্বজন গৃহীত হয়, এবং সবচেয়ে ভালো হতো যদি আমরা বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে পারতাম। কিন্তু উনি তো আমাদের ছেড়ে চলে গেছেন অসুস্থ হয়ে, এত গুরুতর, ওনাকে তো আমরা পাইনি। সবচেয়ে ভালো হতো দেশের জন্য। তার পরবর্তীতে আমি বলেছি বারবার, প্রফেসর ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার জন্য। প্রফেসর ইউনূসকে কেন রাষ্ট্রপতি করার জন্য বলেছি, যে উনি আমার খুব প্রিয় মানুষ, আমি ওনাকে চিনি, উনি চট্টগ্রামের মানুষ, আমার খুব ঘনিষ্ঠ, তা না। উনি 1.5 বছর সময়ে ভারতকে যেভাবে স্ট্যান্ড করেছেন, ফেস করেছেন, সেই কারণে ওনাকে ভারত মোটেই পছন্দ করে না, এবং শেখ হাসিনাও মোটেই পছন্দ করে না। যথেষ্ট পরিমাণে তারা তাকে অপছন্দ করে, শুধু উনি স্ট্যান্ড নিয়েছিলেন।
তো আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে চাই যিনি ভারতের সাথে পরীক্ষিতভাবে ভারতকে মোকাবেলা করে ভারতের সাথে দাঁড়াতে পারেন। ভারত মনে করে না প্রফেসর ইউনূস ওদের বন্ধু, উনি সেটা অর্জন করেছেন। সেই একটা কারণেই বলেছি। আর ওনার আন্তর্জাতিক যে মহলে যে তার গ্রহণযোগ্যতা, বিশেষ করে ইউরোপ আর আমেরিকাতে, মানে আমাদের যে ইসলামোফোবিয়া যেসব দেশে রয়েছে তা সেই সব দেশে যে ওনার যে একটা জনপ্রিয়তা এবং ওনার যে পজিশন আছে, এটাকেও আমরা ব্যবহার করতে পারবো বলে আমি মনে করেছিলাম। তারেক রহমান এখনো সময় আছে, উনি সঠিক সিদ্ধান্ত নেবেন। দেখুন, বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগ ছাড়া বিএনপি কিন্তু ভালো রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারেনি কখনো। আর মহাসচিবের রাষ্ট্রপতি নিযুক্ত করা তো বিএনপির ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আমরা তো আমাদের প্রতিষ্ঠাকালীন মহাসচিবকে রাষ্ট্রপতি করেছিলাম না, প্রফেসর বদরুজ্জামান চৌধুরী। উনি কি করলেন? উনি মাজার জিয়ারত করতে, উনি জিয়া রহমানের মাজার জিয়ারত করতে যাবেন না, উনি হয়ে গেলেন একেবারে বাংলাদেশের ছোট জগন্নাথ, একদম মানে